সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ, দোষীদের বিচার সহ 7 দফা আলটিমেটাম। বিচার চাই আমরা, যেইভাবে করছে ফাঁসির অর্ডার চাই আমরা। পরবর্তীতে যেন কোনো মন্দির বা কোনো পুরোহিতের উপর যেন বর্বরিত হামলা না হয়। এদের নেপথ্যে যারা আছে তাদের কঠোরতম শাস্তি, এটাই আমাদের তামান ঘরের মাঝে টিয়ের খেতা বিজনেস তামান চটকা ঘরের মাঝে সবকিছু লুটপাট করি, ঘর মারধর করে নিয়ে ওরা চলে যায়। দল করে, হ্যাঁ জামাত এরা রাজনৈতিক কোনো দল করে, জামাত শিবিরের দল করে। জঙ্গি তাদের ব্যাপারে যদি পুলিশ এতটা যোগ্যতার প্রমাণ দিতে পারে, তাহলে কেন এই ক্ষেত্রে প্রমাণ দিতে পারবে না? চিহ্নিত করা হয়েছে দোষীদের। সম্প্রীতি বিনষ্টের জন্য, সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি। বেসরকারি কোম্পানির অধীনে চলবে 9 রঙের বাস, ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মাওয়া প্রান্তে চলছে নদী শাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্ট মার্টিনে 2 দিন ধরে আটকে আছেন 3 শতাধিক পর্যটক, বন্ধ নৌযান চলাচল। নিরাপদেই আছেন সবাই। এবং আশুলিয়ায় টাকা চুরি দেখে ফেলায় শিশু শ্রমিককে হত্যা, গ্রেফতার 1। গাজীপুরে বাসা থেকে 5 বছরের শিশুর মরদেহ উদ্ধার, পরকীয়ার জের বলছে পুলিশ। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে হামলার শিকার মন্দিরগুলোকে দ্রুত সংস্কার, দোষীদের আইনের আওতায় আনা সহ 7 দফা দাবি জানিয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। পরে রাতে মশাল মিছিল বের করেন বিভিন্ন ছাত্র সংগঠন। রাজপথে হাজারো তরুণ, কণ্ঠে তাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃপ্ত স্লোগান। দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ার দিঘির একটি মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিভিন্ন মন্দিরে শুরু হয় প্রতিমা ভাঙচুর, হামলা, যা একে একে ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, মাগুরা, চট্টগ্রাম, সবশেষ রংপুরে। 15টি জেলায় ভাঙচুর করা হয় 70টির মতো মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের শতাধিক বসত ভিটায় লুটপাট, অগ্নিসংযোগ, হামলার ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে 7 দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজ থেকে যারা এবং এদের নেপথ্যে যারা আছে তাদের কঠোরতম শাস্তি, এটাই আমাদের দাবি। পরবর্তীতে যেন কোনো মন্দির বা কোনো পুরোহিতের উপর যেন বর্বরিত হামলা না হয়। হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ করতে হবে। হামলা জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে এই দ্রুত এই দোষীদেরকে আগে বিচারের আওতায় আনবে, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা তো আমরা একটা বিচার চাই আমরা, যেইভাবে করছে ফাঁসির অর্ডার চাই আমরা। স্বাধীনতার 50তম বছরে সাম্প্রদায়িকতার মূল উৎপাদন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 14 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয় কর্মসূচি। পরে সন্ধ্যায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি থেকে শাহবাগে এসে শেষ হয়। এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিশিষ্টজনেরা।
বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড় এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। এই সময় বক্তারা পরিবার থেকেই অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। ধারাবাহিকভাবে কাজ করতে হবে যাতে সাম্প্রদায়িক অপশক্তি এদেশে মাথা তুলে দাঁড়াতে না পারে। বাংলাদেশ আর সাম্প্রদায়িক দেশ হবে না, এর বিরুদ্ধে সারা বাংলাদেশ রুখিয়ে দাঁড়াও। এবং তার জন্য আমি আহ্বান করছি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। সমাবেশ থেকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনে জোরালো হস্তক্ষেপ কামনা করা হয়। দলমত নির্বিশেষ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলেন আর গণতন্ত্রের কথাই বলেন, সমস্ত নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের পাশে দাঁড়াতে না পারি, তবে মনে হয় আমাদের কথাই থেকে যাবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সহিংসতার বিচার, স্থানীয় প্রশাসনের গাফিলতি জবাবদিহিতে নিশ্চিত করা সহ 5 দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এছাড়া হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। যেটা কুমিল্লায় ঘটেছে, এটা নোয়াখালী যেগুলি ঘটেছে, হাজীগঞ্জে যেগুলি ঘটেছে, এগুলিকে এক সূত্রেই আমরা ধরে নিচ্ছি। আমরা সবগুলি কনফার্ম হয়ে আমরা একটু সময় চাচ্ছি। আমরা সময়ের মাধ্যমে এগুলি আমরা বের করব। আমরা এর মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। আমরা সুনিশ্চিত কুমিল্লার ঘটনাটা একটা সাজানো ঘটনা। এইটা একটা উদ্দেশ্যমূলকভাবে সম্প্রীতি বিনষ্টের জন্য আমাদের সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে। আবারও সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে ব্যর্থ প্রশাসন। বিশিষ্টজনরা বলছেন, পরিকল্পিতভাবে একটি মহল দেশকে অস্থিতিশীল করছে, কিন্তু পুলিশ ও প্রশাসন তাদের প্রতিরোধ করতে পারছে না। অথচ জঙ্গি দমনে সফলতা দেখিয়েছিল এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ অবস্থায় সচেতন মহল মনে করছেন সর্ষের ভেতরই ভূত আছে। আফজাল হোসেনের রিপোর্ট। অষ্টমীর দিনে কুমিল্লায় শুরু, এর পরের কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে 70টি পূজা মণ্ডপে হামলা, অর্ধশতাধিক বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এসবের মাঝেই বিষণ্ণ বিসর্জন হয়েছে দেবী দুর্গার। প্রশাসনের নিষ্ক্রিয়তায় হামলা ঠেকানো যায়নি বলে অভিযোগ উঠেছে। সবশেষ রোববার রাতে রংপুরের পীরগঞ্জে দুষ্কৃতিকারীদের দিয়ে আগুনে পুড়ল হিন্দু পল্লী। বসত হারালেন বহু মানুষ। শিশু সন্তান কোলে খোলা আকাশের নিচে রাত কেটে ভোর হতে দেখলেন মা। তবুও টনক নড়েছে কি কারো? এবারও আলোচনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতা। প্রশ্ন উঠেছে, বারবার কেন ব্যর্থ হচ্ছেন তারা? বিশিষ্টজনরা বলছেন, জঙ্গি দমনে সফল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ব্যর্থতা ভাবিয়ে তুলেছে তাদেরকেও। প্রশাসনের ভেতরে সাম্প্রদায়িক শক্তি খুঁজে বের করার পরামর্শ তাদের। জঙ্গি, তাদের ব্যাপারে যদি পুলিশ এতটা যোগ্যতার প্রমাণ দিতে পারে, তাহলে কেন এই ক্ষেত্রে প্রমাণ দিতে পারবে না? মানে তারা তাদের যোগ্যতার স্বাক্ষরটাকে রাখতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে আরো বেশি জিনিসটাকে পর্যালোচনা করতে হবে, রাষ্ট্রকে পর্যালোচনা করতে হবে। পুলিশ এবং র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের তো আগে থেকে তথ্য থাকবে, তারা তো আগে থেকে প্রোটেকশনটা দেবে। এটা কেন ব্যর্থ হচ্ছে আমার জানা নাই। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে, আমরা তো প্রত্যাশা করব এটা তাদের নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধটা করব এই দাঙ্গাবাজদের, নাহলে বাংলাদেশ বাঁচবে না। বিশিষ্টজনরা আরো জানান, স্বাধীনতা বিরোধী এই অপশক্তি মোকাবেলায় দরকার রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ। এক্ষেত্রেও রয়েছে ঘাটতি। অনেক আগে থেকে সুচিন্তিত পরিকল্পিতভাবে হচ্ছে, নলে এটা এত ছড়িয়ে ছিটে নাই। প্রশাসন অযোগ্য, ওরা অযোগ্য অথবা তারা এটার সাথে জড়িত। জনগণকে সচেতন করার জন্য রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে যে উদ্যোগগুলি নেওয়া দরকার, সেই উদ্যোগে অনেক ঘাটতি আছে। যদিও বিশিষ্টজনরা মনে করেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে শতভাগ নির্মূল সম্ভব নয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে একথা বলেন তিনি। এছাড়া আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। 1975 সালের 15ই আগস্ট মাত্র 11 বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সবার প্রিয় ছোট্ট রাসেলকেও ঘাতকের বুলেটে ঝাঁঝরা করে দেয়। মুহূর্তেই থেমে যায় ছোট্ট প্রাণের স্পন্দন। সেই রাসেল আজ বেঁচে থাকলে তার 58তম জন্মবার্ষিকী পালন করত। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতায় পালন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে ডিআরইউতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে সেই শক্তি এখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা করছে। শেখ রাসেলকে যারা হত্যা করেছে, 71-এর বর্বর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, সেই শক্তি সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার জন্য, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, একই শক্তি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রংপুর, কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে। এ সময় তিনি অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে। যারা কিছুই দেখেন না বলেন, তাদেরকে অনুরোধ জানাবো সরকার কি করেছে সেগুলো একটু খেয়াল রাখার জন্য। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের ঘটনা ফেসবুকের অপপ্রচার থেকেই এই ঘটনার উদ্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে পার পেতেই অপকৌশলের অংশ হিসেবে সরকার সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ষড়যন্ত্রমূলকভাবেই বিএনপি নেতাদের জড়িয়ে মামলা দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে যারা এই আক্রমণ চালিয়েছে তারা কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মী নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এটা ক্ষমতাসীনদের মদত ছাড়া সম্ভব নয়। তারা ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনেও যেন তারা পার পেয়ে যেতে পারে, সেই জন্য তারা বিভিন্ন রকমের অপকৌশল গ্রহণ করতে শুরু করেছে এবং এটা তারই একটা প্রমাণ। প্রত্যেকটি ঘটনার সঙ্গে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। শেখ রাসেলের 58তম জন্মদিনের অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বাংলার শিশুরা। ভবিষ্যতে দেশ গড়বে অসাম্প্রদায়িক চেতনায়। এ সময় আবেগতাড়িত কণ্ঠে শেখ রাসেলের শৈশব ও নানা স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য যেন। 1964 সালের 18ই অক্টোবর ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জন্ম কাব্যময় এই শিশুর। কিন্তু 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিনে এবছর থেকেই জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। জাতীয় এই দিবসটির উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক সহ নানা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের শৈশবের স্মৃতি তুলে ধরে আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, রাসেল বেঁচে থাকলে এখন উচ্চপদস্থ সেনা অফিসার থাকতেন। রাসেলের যেদিন জন্ম হলো সেই দিন থেকেই সে আমাদের সকলের চোখের মণি। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সে বলতো আমি আর্মি হব। তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা যেন একদিন অন্যায় অবিচার মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলে, সেভাবেই কাজ করছে সরকার। আমাদের দেশের শিশুরা একটা
আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। পরে শেখ রাসেলকে উৎসর্গ করে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবের দ্বারপ্রান্তে। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণের কাজ। বামা প্রান্তে শুরু হয়েছে নদী শাসনও। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতু এখন বাঙালির এগিয়ে যাওয়ার স্মারক। পুরো সেতু জুড়েই চলছে চূড়ান্ত পর্যায়ের কর্মযজ্ঞ। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথের 5,834টি শেয়ার পকেটের কাজের বাকি রয়েছে মাত্র 592টি, আর 7,553টি প্যারাপেট ওয়াল রেলিংয়ের মধ্যে স্থাপন হয়েছে 5,871টি। 4 লেন সড়ক পথে মাঝে চলছে ডিভাইডার তৈরি। 7টি মডিউলে ভাগ করা সেতুর 6টি এবং 2 প্রান্তে সংযোগ সেতুতে যুক্ত হওয়ার আরও 2টি, মোট 8টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। এর মধ্যে 19 নম্বর খুঁটি পয়েন্টে জয়েন্টের কাজ চলছে পুরোদমে, আর নিচতলায় রেল লাইনের এক পাশে গ্যাস লাইন এবং আরেক পাশে চলছে সার্ভিস লাইন তৈরি। সিকোয়েন্স একটার পরে একটা হবে। আমি এখন লাইট লাগাবো কোথায়? আমার প্যারাপেট যদি না হয় লাইট লাগাইতে পারবো না। ডেফিনেটলি জুনের আগেই আমাদের শেষ করতে, রোড ওপেন করতে গেলে তো সবই করতে হবে। আর শুষ্ক মৌসুম আসতেই শুরু হয়ে গেছে মাওয়া প্রান্তের নদী শাসনের কাজ। পদ্মা সেতু চালু হওয়ার একেবারেই দোরগোড়া এখন। মূল সেতুর অগ্রগতি 95%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। মাস্কাটে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যাচের আগে শেষ মুহূর্তে অনুশীলনে নিজেদের প্রস্তুত করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আসলে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এই শঙ্কা জেগেছে বাংলাদেশের। তাই ওমানের বিপক্ষে ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বের শেষ ম্যাচেও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও টিম সূত্রে জানা গেছে একাদশে আসছে একটি পরিবর্তন। ওপেনার সৌম্য সরকারের জায়গায় একাদশে ফিরতে যাচ্ছেন নাইম শেখ। এর আগে 2016 সালে টি-20 বিশ্বকাপে একবারের সাক্ষাতে জিতেছিল বাংলাদেশ। সাভারের আশুলিয়ায় টাকা চুরি দেখে ফেলায় এক শিশু শ্রমিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাসের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গাজীপুরে নিজ বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মাত্র 500 টাকা চুরি নিয়ে সাভারের আশুলিয়ায় 2 বাসের স্টাফের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রোববার রাতে বাইপাইল এলাকায় থেমে থাকা আশুলিয়া ক্লাসিক পরিবহনের শিশু শ্রমিক ফেরদৌসকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, টাকা চুরি দেখে ফেলায় আশুলিয়া ক্লাসিক বাসের হেলপার পারভেজ ও কন্ডাক্টর হৃদয় শিশুটিকে হত্যা করেছে। দুজন ড্রাইভার হেলপারে মিললে বলে মাইরে যাব গলাতে ডিপ্পা মাইরে ধরে দিতে পালায় গেটে ধাক্কা মেরে ফেলাই দিছে। পুলিশ বলছে হত্যায় জড়িত সন্দেহে হৃদয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 2 গাড়িতে 2টা বাচ্চা ছিল, ওরা মনে রাতে গাড়িতে ঘুমায়, ওদের মতো মনে একটা মারামারি একটা ঘটনা ঘটছে। এটা হলো ওরা কি অভিযোগ দেয় আমরা দেখি। এদিকে গাজীপুরের এনায়েতপুরে নিজ বাসা থেকে 5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরকীয়ার জেরে শিশুটির মা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা পুলিশের। শামীমা শাম্মী, সময় সংবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় 2 দিন ধরে ফিরতে পারছেন না তারা। পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে পর্যটকবাহী জাহাজে করে ছুটে যান হাজার হাজার পর্যটক, কিন্তু এখনও টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তারপরও ট্রলার এবং স্পিড বুটে ঝুঁকিপূর্ণভাবে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেন্ট মার্টিনে।
বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, ঝড়ো হওয়ার পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে ভারী বৃষ্টিপাত। তাই টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিডবোট চলাচল। এতে সেন্ট মার্টিন ভ্রমণে এসে আটকা পড়েছেন পর্যটকরা। বৈরী আবহাওয়ার মাঝেও টেকনাফে ফিরতে পর্যটকরা অবস্থান করছেন জেটি কিংবা জেটির পাশে দোকানগুলোতে। আমাদের 3 দিন হচ্ছে, আমাদের থাকার কথা ছিল 1 দিন, ঠিক আছে। এখন মানে সব দিক দিয়ে আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে ব্যাপারটায় আছি, কিন্তু এখানে কোস্টগার্ড অনুমতি দিচ্ছে না। আবহাওয়া সাপেক্ষে তাকে অনুমতি দিবে। প্রশাসনের যে উদ্যোগটা, তারা আমাদের সেফটির জন্য আমাদের বলছে যে আর কি যাওয়া যাবে না, অথবা আমাদের বোট এখান থেকে ছাড়বে না। আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। পর্যটক এখানে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে যাওয়ার অপেক্ষায়, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম পারমিশন না পাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো রকম ট্রলার অথবা চালু হচ্ছে না। প্রায় 300 মতো পর্যটক সেন্ট মার্টিনে আটকা পড়ে আছে। তারা আমরা ওদেরকে সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে তারা আমাদের কাছে আসতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 11টি দাবি নিয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর সঙ্গে বৈঠক করেছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সকালে BSCL ভবনে বৈঠক হয়। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান BSCL এর চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে অ্যাটকোর পক্ষ থেকে জানানো হয়, টেলিভিশন মালিকদের পক্ষ থেকে 12টি দাবি জানানো হয়েছিল। আগেই একটি দাবি পূরণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী। এবং হয়তো কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত, মানে সরকার কর্তৃক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাননীয় চেয়ারম্যান অনেক বিষয়ে তিনি আমাদের সাথে একমত হয়েছেন। আমরা একটা চুক্তিতে যেতে চাই খুব শীঘ্রই, 15 দিনের মধ্যে কিছু বিষয় নিয়ে। আমরা আশা করব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এবং টেলিভিশন চ্যানেল ওনার্স আমরা একসাথে কাজ করব, যেটা আমরা প্রথম থেকে শুরু করেছি। যে সমস্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম, এটা আমরা খুব শীঘ্রই বোর্ডে প্লেস করব। কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত, মানে সরকার কর্তৃক গৃহীত মতামত আপনাদেরকে জানাতে পারবো বলে আমি আশা করি। ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কিভাবে ক্ষতিপূরণ পাবেন তা ঠিক করতে আগামী 1 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে রিপোর্ট জমা দেওয়া হবে। কমিটির প্রথম বৈঠক শেষে তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এদিকে ই-ভ্যালি পরিচালনায় অবসরপ্রাপ্ত বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গল্প। দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নৈরাজ্য এর মধ্যে পুরো খাতকেই করেছে প্রশ্নবিদ্ধ। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহে ব্যর্থতা, মূল্য তালিকা না দেখানো, মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে সম্প্রতি 17টি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনায় এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ই-ভ্যালির শীর্ষ কর্মকর্তারা। গত 30 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সবশেষ অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও 2019 সাল পর্যন্ত রিপোর্ট জমা দিয়েছে ই-ভ্যালি। প্রতিষ্ঠানটি পরিচালনায় এবার 5 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত। একজন প্রাক্তন বিচারপতি, 2 জন হচ্ছে গিয়ে সচিব মহোদয়, একজন চার্টার সেক্রেটারি আর আরেকজন জুরিস্ট। ইনারা 5 জন কালেকটিভলি একটি বোর্ড অফ ডাইরেক্টর ফর্ম করে তারা ই-ভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কন্ট্রোল এবং ম্যানেজ করবেন। এদিকে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম বৈঠক করেন মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির সদস্যরা। জানান আগামী 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি। ক্ষতিগ্রস্তদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে সেজন্য কাজ করছে এই কমিটি। যারা ক্ষতিগ্রস্ত ভোক্তা হয়েছে তাদের স্বার্থ সুরক্ষা কিভাবে করা যায় সেটাও আমাদের করণীয় সম্পর্কে আমরা নির্ধারণ করে আমরা জানাবো। ভবিষ্যৎ পরিকল্পনাও আমরা তাদেরকে আমাদের ক্যাবিনেটে আমাদেরকে পাঠাতে হবে। মোট 8টি সুপারিশ প্রস্তুত করেছে কমিটি। এতে প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা টাকা উদ্ধারের পাশাপাশি ই-কমার্স নীতিমালার বিভিন্ন বিষয় নিয়েও সুপারিশ করা হবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি। বাস রুট রেশনালাইজেশনের রূপরেখা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। পরিকল্পনা অনুযায়ী ৯ রঙের বাস চালাবে ২২টি বেসরকারি কোম্পানি। ৭,৩35টি বাস নিয়ে ঢাকার বিদ্যমান গণপরিবহন নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে। ডিসেম্বরে পরীক্ষামূলক চলাচলে তৈরি হয়েছে সবুজ রঙের বাসের নকশার খসড়া। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনকে বাগে আনতে বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া হাতে নেয়ার ৩ বছর পর এবার পূর্ণাঙ্গ রূপরেখা দিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বর্তমানে রাজধানীর ৩৮৬টি রুটে চলাচল করা বাসের সংখ্যা ৯,০২৭টি। এর বিপরীতে কোম্পানি ভিত্তিক বাসের সংখ্যা হবে ৭,৩35টি, রুট হবে ৪২টি। রূপরেখা অনুযায়ী পিঙ্ক ১, ২, ৩ নামে ৩টি কোম্পানি আব্দুল্লাপুর ঝিলমিলের ৪টি রুটে চলাচল করবে। মেরুন রঙের ২টি কোম্পানি হেমায়েতপুর থেকে সদরঘাট রুটে বাস পরিচালনা করবে। আর অরেঞ্জ ১, ২, ৩ নামে ৩টি কোম্পানি চলাচল করবে মিরপুর নারায়ণগঞ্জ রুটে। সবুজ হবে ৪টি কোম্পানি, চলবে ঘাটারচর আব্দুল্লাপুর ৮টি রুটে। বেগুনি রঙের ৩টি কোম্পানির মাধ্যমে চলবে কাঁচপুর আব্দুল্লাপুর ৬টি রুটে। নর্থ নামে থাকবে ২টি কোম্পানি, চলবে কালিয়াকৈর আব্দুল্লাপুরে। অন্যদিকে নর্থ ওয়েস্ট পরিচালনা করবে চন্দ্রা হেমায়েতপুরের ৩টি রুট। সাউথ নামে আরও একটি কোম্পানি চলবে মুন্সিগঞ্জ থেকে ঝিলমিলের 2টি রুটে। 9টা ক্লাস্টারের মধ্যে 3টা হবে সাবারবান, মানে ঢাকা শহরের আউটস্কার্ট, যেটাকে বাংলা শহরতলি। 6টা হচ্ছে ঢাকা শহর। এই 6টার 6 রং। 1 ডিসেম্বর কেরানীগঞ্জ, ঘাটারচর, কাঁচপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে বাস রুট রেশনালাইজেশন। এই পাইলট প্রজেক্টটা করতে যেও কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলা অন্য রুটের বাসও চলে। এখন গাড়িগুলোর রং করতে হবে, সেই রঙের জন্য ডিজাইন অলরেডি নিয়ে মিটিং হয়েছে। এই প্রকল্পে যুক্ত হতে পারবে না 2019 সালের আগে কেনা কোনো বাস। তৈরি হবে বাস বে, যাত্রী ছাউনি। প্রাথমিক পর্যায়ে শতাধিক বাস রুট আর সহস্রাধিক বাস মালিকের মধ্যে একটা সমন্বয় করাই বাস রুট রেশনালাইজেশনের অন্যতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। সেই পাঠ চুকিয়ে এবার চলছে পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি। আর সেক্ষেত্রে অপরিকল্পিত এই নগরের সড়কের অবকাঠামোই এই মুহূর্তে তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।